এই ভিডিওতে রয়েছে বরিশাল বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষা আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আসন্ন এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। তাহলে চলো আমরা প্রশ্নটি সমাধান করি। তোমরা নিশ্চয়ই অবগত আছো, 3টি প্যাসেজ থাকে। 3টি প্যাসেজই তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়ে থাকে। এই প্যাসেজগুলো তোমাদেরকে অর্থসহ পড়ে শোনানো হবে, যাতে করে এই প্যাসেজগুলোর উপর ভিত্তি করে অন্য কোনোভাবে পরবর্তীতে প্রশ্ন থাকলেও তোমরা যেন অ্যান্সার করতে পারো। চলো প্রথম প্যাসেজটা শুরু করা যাক। ভ্যালেন্টিনা তেরেস্কোভা was born in a village in central Russia on 6 March 1937. ভ্যালেন্টিনা তেরেস্কোভা সেন্ট্রাল রাশিয়ার একটি গ্রামে 1937 সালের 6 মার্চ জন্মগ্রহণ করেছেন। তোমরা নিশ্চয়ই ভ্যালেন্টিনা তেরেস্কোভার নাম শুনেছ। তিনি ছিলেন মহাকাশচারী প্রথম নারী। এই প্যাসেজটি থেকে তার সম্পর্কে তোমরা অনেক কিছুই জানতে পারবে। হার ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার, বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার। অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্লান্ট, এবং মা একটি টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। অ্যাট দ্য এজ অফ 8 বছর বয়সে শি বিগেন হার স্কুলিং, স্কুলে পড়াশোনা শুরু করলেন। বাট ডিড নট এনজয় ইট মাচ, কিন্তু এটা তিনি বেশি উপভোগ করতে পারলেন না। শি লেফট দ্য স্কুল, তিনি স্কুল ত্যাগ করলেন উইথিন এ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যেই। আফটারওয়ার্ডস, পরবর্তীতে শি কমপ্লিটেড হার এডুকেশন, তিনি তার শিক্ষা সম্পন্ন করলেন থ্রু ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষণের মাধ্যমে। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম এ ইয়াং এজ, অল্প বয়স থেকেই তিনি প্যারাশুটিংয়ে আগ্রহী হয়ে গেলেন। বিমান থেকে প্যারাশুট দিয়ে নেমে আসা, উঁচু স্থান থেকে প্যারাশুট দিয়ে নেমে আসা, এই ব্যাপারে তিনি আগ্রহী হয়ে গেলেন অল্প বয়স থেকেই। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিংয়ে তিনি প্রশিক্ষণ নিলেন অ্যাট দ্য লোকাল এরো ক্লাব, স্থানীয় এরো ক্লাবে, উড্ডয়ন সংক্রান্ত ক্লাবে স্কাই ডাইভিংয়ের উপর তিনি প্রশিক্ষণ গ্রহণ করলেন। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22 অন 21 মে 1959, 1959 সালের 21শে মে 22 বছর বয়সে তিনি প্রথম বিমান থেকে ঝাঁপ দিলেন। ইট ওয়াজ হার এক্সপার্টিস, এটা ছিল তার বিশেষ দক্ষতা। ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিংয়ে, দ্যাট মিন্স উপর থেকে নিচে নেমে আসা, প্যারাশুটের মাধ্যমে নেমে আসা। দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনাট, ফলশ্রুতিতে তার পরবর্তীতে তিনি একজন কসমোনাট, নভোচারী হিসেবে নির্বাচিত হলেন। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন এপ্রিল 1961, ইউরি গ্যাগারিন, যিনি প্রথম মানব ছিলেন, মহাশূন্যে ভ্রমণ করেছেন 1961 সালের এপ্রিল। তারপরেই দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, বর্তমান রাশিয়া সিদ্ধান্ত নিল টু সেন্ড এ উমেন ইন স্পেস, মহাশূন্যে একজন নারীকে পাঠাতে হবে। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি, প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট, মহাকাশে একজন প্রথম নারীকে পাঠানো হবে এই প্রজেক্টের জন্য। প্রোলেটারিয়া অর্থাৎ শ্রমিক শ্রেণীর সর্বহারা বা শ্রমিক শ্রেণীর ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তাকে নির্বাচিত করা হলো ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিকেন্টস, 400রও বেশি প্রার্থীর মধ্য থেকে তাকে নির্বাচিত করা হলো। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং, প্রথম মহাকাশচারী নারী হওয়ার জন্য তাকে বেশ কিছু ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। দ্যাট ইনক্লুডেড, তার মধ্যে রয়েছে ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স। অনেকগুলো ট্রেনিং তিনি গ্রহণ করেছেন। ওজন শূন্যতা, কারণ আমরা জানি মহাশূন্যে আকর্ষণ শক্তি কাজ করে না। তারপর আইসোলেশন টেস্ট রয়েছে, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, এবং তাকে 120 বার প্যারাশুট জাম্প করতে হয়েছে। এবং MiG-15 UTI এই বিমানে তাকে পাইলট ট্রেনিং নিতে হয়েছে। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, 1963 সালের 14 জুন বুস্টক 5 একটি মহাকাশ যান, এটার সফল উড্ডয়নের পর
তেরেস্কোভা বিগ্যান প্রিপেয়ারিং, তেরেস্কোভা প্রস্তুতি নিতে শুরু করলেন ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটের জন্য। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন সকালে তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সোলোভিওভা, তেরেস্কোভা এবং তার সাথে একজন ব্যাকআপ কসমোনট ছিল, সহচর ছিল, তার নাম ছিল সোলোভিওভা। কসমোনট মানে হলো নভোচারী, ইতিমধ্যে তোমরা জেনে গেছো। ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুটস, তাদেরকে মহাশূন্য ভ্রমণের যে বিশেষ পোশাক রয়েছে সেটা পরানো হলো। অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড, তারপর যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হলো বাই এ বাস, একটি বাসের মাধ্যমে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, যোগাযোগ এবং লাইফ সাপোর্ট সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর শি ওয়াজ সিটেড, তাকে বসানো হলো ইনসাইড বুস্টক 6, বুস্টক 5 এর পরে বুস্টক 6 গিয়েছিল। ফিনিশিং এ 2 আওয়ার কাউন্টডাউন, বুস্টক 6 লঞ্চড ফল্টলেসলি। 2 ঘন্টা কাউন্টডাউনের পর, 2 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা যাচাই সময় ক্ষেপণের পর বুস্টক 6 ত্রুটিহীনভাবে যাত্রা শুরু করলো। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. যদিও তার বমিভাব হয়েছিল এবং শারীরিক ডিসকমফোর্ট, দ্যাট মিন্স কিছু শারীরিক সমস্যায় পড়েছিলেন, তারপরেও তিনি পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছেন এবং 3 দিন মহাশূন্যে কাটিয়েছেন। উইথ এ সিঙ্গেল ফ্লাইট, একটি সিঙ্গেল ফ্লাইটে সে লকড মোড ফ্লাইট টাইম, তিনি বেশি সময় লগ লিখেছেন। লগ মানে হলো একটি জাহাজ অথবা বিমানের, মহাকাশযান অথবা জাহাজের বিভিন্ন যন্ত্রের পারফরমেন্স একটি খাতায় লিখে রাখা হয়, একটি বইয়ে লিখে রাখা হয়, সেটাকে লগ বুক বলা হয়। তিনি এইটা বেশি লিখেছেন দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট। সেই দিনের আগে যত আমেরিকান অ্যাস্ট্রোনট, যত আমেরিকান মহাকাশচারী ছিল, তাদের সবার চাইতে তিনি এই লগটা বেশি লিখেছেন। নির্দিষ্ট সময় পর পর এটা লিখতে হয়, এটা হতে পারে 30 মিনিট পর পর, হতে পারে 1 ঘন্টা পর পর, হতে পারে 2 ঘন্টা পর পর। এটি একটি অত্যাবশ্যকীয় কাজ জাহাজ এবং বিমানের। তেরেস্কোভা অলসো মেনটেইনড এ ফ্লাইট লগ, তেরেস্কোভা ফ্লাইট লগও মেনটেইন করেছেন, ফ্লাইটের বিভিন্ন তথ্যাবলী লিপিবদ্ধ করেছেন। অ্যান্ড টুক ফটোগ্রাফস অফ দ্য হরাইজন, দিগন্তের তিনি ছবিও তুলেছেন। হরাইজন বলতে যেখানে মনে হয় আকাশ ভূমির সাথে মিশে গেছে, পৃথিবীর সাথে মিশে গেছে, চোখ যতদূর যায় সেটাকেই হরাইজন বলা হয়, দিগন্ত বলা হয়। হুইচ ওয়ার লেটার ইউজড, যেটা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল টু আইডেন্টিফাই, চিহ্নিত করার জন্য অ্যারোসোল লেয়ার্স, বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান রয়েছে তাদের লেয়ারগুলো উইথিন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে বিভিন্ন জিনিসের যে মিশ্রণ বা উপাদান রয়েছে, এক এক স্তরে এক একটা জিনিসের আধিক্য কম বেশি বিভিন্নভাবে রয়েছে, সেই স্তর নির্ধারণ করার জন্য, নির্ণয় করার জন্য তার ছবিগুলো পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল। বুস্টক 6, নিশ্চয়ই তোমরা এতক্ষণে এটার সাথে পরিচিত হয়ে গেছো। ভ্যালেন্তিনা তেরেস্কোভা যে মহাকাশযান দিয়ে মহাকাশ পাড়ি দিয়েছেন, ওয়াজ দ্য ফাইনাল বুস্টক ফ্লাইট। বুস্টক সিরিজের বুস্টক দিয়ে, বুস্টক 1, 2, 3, 4, 5, 6 দিয়েই বুস্টক সিরিজ শেষ হয়ে গেল অ্যান্ড ওয়াজ লঞ্চ 2 days আফটার বুস্টক 5। বুস্টক 5 উড্ডয়ন করার 2 দিন পর বুস্টক 6 অর্থাৎ ভ্যালেন্তিনা তেরেস্কোভা যাত্রা শুরু করেছিলেন। হুইচ ক্যারিড ভ্যালেরি ভাইকভস্কি, বুস্টক 5-এ ছিল ভ্যালেরি ভাইকভস্কি ইনটু এ সিমিলার অরবিট ফর 5 days, একই রকমের অরবিটে অর্থাৎ পৃথিবীকে প্রদক্ষিণ করছিল 5 দিন ব্যাপী। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, তেরেস্কোভা ল্যান্ড করার 3 ঘন্টা পর ভ্যালেরি ভাইকভস্কি ল্যান্ড করলেন। দ্য টু ভেসেলস, এই দুটি মহাকাশযান অ্যাপ্রোচড ইচ আদার উইথ 5 kilometers অ্যাট ওয়ান পয়েন্ট, এক পর্যায়ে তারা 5 কিলোমিটারের ভিতরে কাছাকাছি চলে এসেছিল। বুস্টক 6 3 দিন ছিল, বুস্টক 5 5 দিন ছিল। যেহেতু 2 দিন আগে বুস্টক 5 যাত্রা শুরু করেছিল, সুতরাং বুস্টক 6 যে 3 দিন মহাকাশে ছিল, বুস্টক 5ও সেই 3 দিন মহাকাশে ছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এই দুটি মহাকাশযান মাত্র 5 কিলোমিটারের ভিতরে চলে আসে।
এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এত বড় মহাকাশ, তার মধ্যে এত গতিসম্পন্ন একটা জিনিস 5 কিলোমিটারের ভিতরে চলে আসা চারটিখানি কথা নয়। অ্যান্ড ফ্রম স্পেস, মহাকাশ থেকে তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বাইকপস্কির সাথে যোগাযোগ করলেন অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশচেভ বাই রেডিও। রেডিওর মাধ্যমে সোভিয়েত লিডার, তৎকালীন লিডার ক্রুশচেভের সাথেও যোগাযোগ করেন। অর্থাৎ মহাকাশ থেকে পৃথিবীতেও কথা হয়েছে এবং বুস্টক 5-এর সাথেও কথা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। ভ্যালেন্তিনা তেরেস্কোভা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও জানতে পেরেছো। চলো আমরা এবার এমসিকিউ সমাধান করি। প্রথম এমসিকিউ, ফল্টলেসলি, ফল্ট মানে হলো ত্রুটি, ফল্টলেসলি ত্রুটিহীনভাবে কি করতে হবে? অ্যান্টোনিম বের করতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে সতর্ক থাকতে হবে যে অ্যান্টোনিম চেয়েছে নাকি সিনোনিম চেয়েছে, সমার্থক নাকি বিপরীতার্থক কি চেয়েছে। অ্যান্টোনিম মানে হলো বিপরীতার্থক। যেহেতু এটা হলো ত্রুটিহীনভাবে, তাহলে রাইট অ্যান্সার হবে ত্রুটিযুক্ত, অপশন 2 রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য মিনিং অফ আন্ডারগো? কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া, পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে যাওয়া, অপশন 1 রাইট অ্যান্সার। It was her expertise in skydiving that led her selection as cosmonaut. Skydiving, মহাকাশ থেকে নিচে নেমে আসা, পৃথিবীতে নেমে আসা, মাটিতে নেমে আসা। ইন স্কাইডাইভিং, আমরা যদি একটু খেয়াল করি, প্রিপোজিশন রয়েছে, তারপরে ওয়ার্ড। আমরা জানি নাউনের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করা হয়। ভার্বের সাথে আইনজি যোগ হয়ে যদি নাউন তৈরি করা হয় তাকে বলা হয় জেরান্ট। Option 2 right answer. Tereskova logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. এই আন্ডারলাইন যুক্ত অংশটা কোন ক্লোজ? ক্লোজ মানে হলো সাবজেক্ট ভার্ব থাকা, এই যে সাবজেক্ট রয়েছে এবং এই যে সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব, তার মানে হলো এটা একটা ক্লোজ। এটা মডিফাই করেছে অল আমেরিকান অ্যাস্ট্রোনটস, এই ফ্রেজটাকে মডিফাই করেছে, নাউন ফ্রেজকে মডিফাই করেছে। সুতরাং নাউনকে যেহেতু মডিফাই করেছে, এই সম্পূর্ণ অংশটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অ্যাডজেক্টিভ এবং ক্লোজ, তার মানে হলো এটা একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা ছোটবেলা থেকেই জানি নাউনকে মডিফাই করে থাকে অ্যাডজেক্টিভ, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমিউনিকেট ইন দ্য প্যাসেজ রেফার টু? কমিউনিকেট অর্থ হলো যোগাযোগ করা। ইন্টারেক্ট এবং কন্ট্যাক্ট দুটি সঠিক উত্তর। রাইট অ্যান্সার অপশন 4 বোথ 1 and 2। আইসোলেশন মানে হলো বিচ্ছিন্নতা। অপশন 4 এর সঠিক উত্তরটা রয়েছে সেগ্রেগেশন। মিগ 15 UTI, এটা দিয়েই তিনি পাইলটের প্রশিক্ষণ নিয়েছিলেন। এটা একটা এয়ারক্রাফট। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ প্লান্ট? প্লান্ট মানে হলো ফ্যাক্টরি, কারখানা। টেক্সটাইল প্লান্টে তার মা চাকরি করতেন। The word parachuting in the passage refers to? প্যাসেজে প্যারাশুটিং কোন পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। এটার জন্য প্যাসেজেই ফিরে যেতে হবে, দেখতে হবে সেন্টেন্সে এটা কিভাবে ব্যবহার করা হয়েছে। She became interested in parachuting, আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন রয়েছে, তারপরে প্যারাশুটিং রয়েছে, তার মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউন হয়েছে। তার প্রথম পরিচয় জেরান্ট, দ্বিতীয় পরিচয় নাউন। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকেই জেরান্ট বলা হয়। আমরা অপশনে চলে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু এটা তোমাদেরকে সি নম্বরের উত্তর বলতে গিয়ে বলেছিলাম, ইন স্কাই ডাইভিং জেরান্ট। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম অপশন 1-এ নাউন। জেরান্ট কোনো অপশন নেই, তাই নাউন হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লঞ্চ? লঞ্চ মানে হলো শুরু করা, টেক অফ মানে হলো উড্ডয়ন করা, এটাই হবে রাইট অ্যান্সার। শুরু করা বলতে এখানে মহাকাশযানের যাত্রা শুরু হয়েছে সেটাই বোঝানো হয়েছে, আর টেক অফ শব্দটা এক্ষেত্রেই ব্যবহার করা হয়। এমসিকিউ 10টি শেষ হলো। এখন আমরা 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে এখন দেখানো হবে। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট জার্নি বাই এ উমেন ইন স্পেস? কোন জার্নিটা ফার্স্ট জার্নি ছিল? ইতিমধ্যে আমরা জেনেছি বোস্টক 6 দিয়ে 16 জুন 1963 সালে ভ্যালেন্তিনা তেরেস্কোভা মহাকাশের দিকে যাত্রা শুরু করলেন। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, Tereskova and her backup cosmonaut
Soloveyova were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus. এটাই ছিল মহাকাশের প্রথম নারীদের যাত্রা। কিসের মাধ্যমে গিয়েছে? বুস্টক 6 এর মাধ্যমে গিয়েছে। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এটা বিচ্ছিন্নভাবে উত্তরটা রয়েছে। The first woman to travel in space was Soviet cosmonaut Valentina Tereskova. সোভিয়েত বর্তমান রাশিয়া, কসমোনাট মানে মহাকাশচারী, নভোচারী। 16 জুন 1963 তেরেস্কোভা তাকে দিয়ে যাত্রা শুরু করানো হলো সোলো মিশন অ্যাবর্ড দ্য স্পেসক্রাফট বুস্টক 6। বুস্টক 6 এর মাধ্যমে তার যাত্রা শুরু হলো। হোয়াট ডু ইউ মিন বাই বুস্টক 6? রাইট 2 or 3 সেন্টেন্সেস। ইতিমধ্যে আমরা বুস্টক 6 সম্পর্কে অনেক তথ্য জেনেছি। এটা ছিল বুস্টক সিরিয়ালের লাস্ট এয়ারক্রাফট। চলো এটার উত্তরও আমরা একটু এখানে সাজিয়ে লিখি। বুস্টক 6, the last spacecraft in Russia's first crewed flight series, carried Valentina Tereskova, the first woman in space. It was launched 2 days after Vostok 5. জেনেছি Vostok 5 এর 2 দিন পরে এটা যাত্রা শুরু করেছিল, which carried Valery Vykovsky into a similar orbit for 5 days. Briefly discuss, সংক্ষেপে আলোচনা করো, Tereskova's life is not more than 3 sentences. 3টি সেন্টেন্সের বেশি নয়। তেরেস্কোভার লাইফ নিয়ে ডিসকাস করতে হবে, তেরেস্কোভার জীবনী বর্ণনা করতে হবে। সব উত্তরই প্যাসেজে আছে, কিন্তু কোনো উত্তরই সরাসরি দেওয়া নেই, একটু সাজিয়ে লিখতে হবে। অনেক সময় অনেক উত্তর সরাসরি পাওয়া যায়, এক্ষেত্রে এগুলো কিন্তু ব্যতিক্রম। Born in Central Russia on 6 March 1937, Tereskova completed her education through distance learning. একটি সেন্টেন্স হলো, she became interested in parachuting from a young age and trained in skydiving at the local aero club, making her first jump at age of 22 on 21 May 1959. দুটি সেন্টেন্স হলো, it was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. এই হলো তার জীবনী। How did Tereskova communicate with Vykovsky and Soviet leader Khrushchev? ইতিমধ্যে আমরা জেনেছি রেডিওর মাধ্যমে তিনি যোগাযোগ করেছিলেন। প্যাসেজের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে বাই রেডিও, কিন্তু এত সংক্ষেপে লিখলে তো 3 নম্বর দিবে না, এজন্য একটু প্রাসঙ্গিক কথা যুক্ত করতে হবে। The two vessels approached each other with 5 kilometers at one point. এক পর্যায়ে দুটি মহাকাশযান 5 কিলোমিটারের ভিতরে চলে আসে। And from space, Tereskova communicated with Vykovsky and the Soviet leader Khrushchev by radio. রেডিওর মাধ্যমে বুস্টক 5 এর বাইকভস্কির সাথে যোগাযোগ করেন এবং সোভিয়েত লিডার ক্রুশচেভের সাথেও যোগাযোগ করেন। Who were dressed in space suits and taken to the space shuttle launch pad by bus when? খুবই সিম্পল, এটা সরাসরি এখান থেকে দেওয়া যাবে। চলো আমরা দেখে আসি কোথায় রয়েছে উত্তরটা। এই হলো উত্তর। কখন এবং কাকে, দুটো অ্যান্সারই এই অংশে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় প্যাসেজটি পড়ব, যার উপর ভিত্তি করে ফ্লো চার্ট তৈরি করতে হবে। ইন সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায়, ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল, জনসাধারণের বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস, সিভিক এনগেজমেন্টের ভিতরে রয়েছে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস, ব্যক্তিগত এবং দলীয় কার্যাবলী, টু প্রটেক্ট পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সম্প্রদায় যার জন্য কাজ করে থাকে, যে পরিবর্তনের জন্য কাজ করে থাকে তার জন্য কাজ করা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রটেস্টিং, আপনি যদি প্রতিবাদ করে থাকেন, অ্যাগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভার যে কোনো অযৌক্তিক আইন বহির্ভূত কোনো সিদ্ধান্তকে যদি আপনি প্রতিবাদ করেন, সাচেস যেমন রেইজিং ট্যাক্সেস, ট্যাক্স বৃদ্ধি করা, or an act that might work against people's interest, অথবা এমন একটা আইন যেটা মানুষের ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করতে পারে। ইউ আর সিভিক্যালি এনগেজড, তাহলে আপনি সিভিক্যালি এনগেজড, সম্পৃক্ত হয়ে গেলেন, অর্থাৎ যখন আপনি প্রতিবাদ করলেন তখন কিন্তু আপনি নাগরিক সম্পৃক্ততায় যুক্ত হয়ে গেলেন। অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড এ সিভিক এনগেজমেন্ট, আর এই যে আপনি প্রতিবাদ করলেন তখনই এই প্রতিবাদ করাটাকেই বলা হবে সিভিক এনগেজমেন্ট। দিস প্রটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ,
এই প্রটেস্ট, এই প্রতিবাদ বিভিন্নভাবে করা যেতে পারে, সাচেস যেমন অর্গানাইজিং র্যালিস, কালেক্টিং সিগনেচার্স, মেকিং হিউম্যান চেঞ্জ, রাইটিং পেটিশনস এটসেটেরা। সেটা হতে পারে মিছিল মিটিংয়ের মাধ্যমে, স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে, মানববন্ধন করে অথবা পিটিশন লেখার মাধ্যমে। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল। একটি স্কুলের সামনে যানবাহন নিয়ন্ত্রণে আপনি সহায়তা করতে পারেন। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। ছেলে মেয়েদের রাস্তা পারাপারে সহযোগিতা করতে পারেন। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ। একটি পার্ক অথবা একটি সি বিচ পরিষ্কার করার জন্য একটি টিমে যুক্ত হওয়া, সেগুলোও কিন্তু সিভিক এনগেজমেন্টের ভিতরে পড়ে। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল। যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, বৃদ্ধ রয়েছে, তাদেরকেও কিন্তু আপনি কিছু সেবা দিতে পারেন। দিজ আর অল এক্সাম্পলস অফ সিভিক এনগেজমেন্ট। আর এই সকল কিছুই হলো সিভিক এনগেজমেন্টের উদাহরণ। অ্যাজ হোয়াট ইউ ডু ডাইরেক্টলি এফেক্টস দ্য কমিউনিটি। কারণ আপনি যেটা করেন সেটা কমিউনিটিকে, সম্প্রদায়কে সরাসরি প্রভাবিত করে। প্রশ্নটি এখন আবারও মনোযোগ দিয়ে পড়তে হবে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট সিভিক এনগেজমেন্ট। সিভিক এনগেজমেন্ট কীভাবে হতে পারে তাই লিখতে হবে। একটি কিন্তু দেওয়া আছে, টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রুটস। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রুটস পাবলিক ইন্টারেস্ট রক্ষা করার জন্য হতে পারে, যে কোনো আনজাস্ট ডিসিশনের বিরুদ্ধে প্রটেস্ট করা হতে পারে, ট্রাফিক কন্ট্রোল করার জন্য হতে পারে, টিমে কাজ করতে পারেন, সি বিচ অথবা পার্ক পরিষ্কার করার জন্য। সমাজে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদেরকেও কিন্তু আপনি সাহায্য করে সিভিক এনগেজমেন্টে যুক্ত হতে পারেন। উত্তরগুলো এখানে দেখিয়ে দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ সিভিক এনগেজমেন্ট বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর প্যাসেজ, একটি শর্ট স্টোরির অংশবিশেষ। মার্জরি কিনান রলিংসের লেখা এ মাদার ইন ভ্যানভাইল এই শর্ট স্টোরি থেকে নেওয়া হয়েছে। দি অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলাইনা মাউন্টেইনস। তিনি একবার এক জায়গায় গিয়েছিলেন, তার স্মৃতিচারণ করেছেন। মূলত এতিমখানাটি অবস্থিত ছিল ক্যারোলাইনা যে পর্বতমালা ছিল তার উপরে। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। আমি সেখানে শরতে গিয়েছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং। আমি চেয়েছিলাম নীরবতা, একাকিত্ব, কিছু ঝামেলাপূর্ণ লেখালেখির জন্য। আই ওয়ান্টেড মাউন্টেনিয়ার। আমি চেয়েছিলাম পাহাড়ি বাতাস। টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া। ম্যালেরিয়াকে নিশ্চিহ্ন করে দিবে, ম্যালেরিয়ার জীবাণুকে। ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স। এই সাবট্রপিক্স অঞ্চলে দীর্ঘদিন যাবৎ যে ম্যালেরিয়া চলছে, আমি চেয়েছিলাম পাহাড়ের বাতাস সেটাকে দূর করে দিবে। ট্রপিক্যাল এরিয়ার পার্শ্ববর্তী এলাকাকে সাবট্রপিক্স বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীকে অনেক কাল্পনিক রেখা দ্বারা বিভক্ত করা হয়েছে। চলো আমরা একটু ছবি দেখে আসি, তাহলে সাবট্রপিক্স সম্পর্কে তোমরা ভালো ধারণা পাবে। তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর একটি মানচিত্র। এই যে ঠিক মাঝখানে যে রেখাটা রয়েছে তাকে ইকুয়েটর বলা হয়, বাংলায় বলা হয় বিষুব রেখা বা নিরক্ষরেখা। তার এই পাশে একটি দাগ রয়েছে যেটা 23 ডিগ্রি 26 মিনিট দূরে অবস্থিত উত্তর দিকে, এবং দক্ষিণ দিকে ঠিক একই সমপরিমাণ দূরত্ব অর্থাৎ 23 ডিগ্রি 26 মিনিট দূরত্বে আরেকটা দাগ রয়েছে, তাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এই দুটি রেখার মাঝখানে যে অংশটা রয়েছে সেটা ট্রপিক্যাল এরিয়া বা ট্রপিক্স বলা হয় প্লুরাল, এবং এর পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে, এই ট্রপিক্যাল এরিয়ার পাশে যে জায়গাটা রয়েছে সেটাই সাবট্রপিক। যেমন বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে কর্কট ক্রান্তি রেখা, দ্য ট্রপিক অফ ক্যান্সার, ঠিক বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে। এই জন্য বাংলাদেশে গরমের সময় গরম তীব্র অনুভূত হয়, আর ঠিক মাঝখানে কিন্তু আরও বেশি অনুভূত হয়, সূর্য সরাসরি আলো দিয়ে থাকে। তাহলে এই দিকে রয়েছে 23 ডিগ্রি 26 মিনিট এবং এই দিকে রয়েছে 23 ডিগ্রি 26 মিনিট। এই মধ্যবর্তী অঞ্চলের ঠিক পাশের অঞ্চলকে সাবট্রপিক বলা হয়। লেখক এরকম একটা জায়গার কথাই এখানে বর্ণনা করেছেন। আশা করি সাবট্রপিক্স সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পেয়েছ। ট্রপিক্যাল এরিয়ার পার্শ্ববর্তী অঞ্চলই সাবট্রপিক। আই ওয়াজ হোমসিক টু। বাড়ির প্রতি আমার কাতরতা ছিল। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর। অক্টোবর মাসে যে ম্যাপল পাতা
লাল টকটকে যে ম্যাপল পাতা রয়েছে তার জন্য, অ্যান্ড ফর কর্নশক্স এবং শস্যের যে স্তূপ রয়েছে তার জন্য, অ্যান্ড পামকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ। পামকিনস রয়েছে, দ্যাট মিনস একটা সবজি, এবং ব্ল্যাক ওয়ালনাট ট্রিজ আখরুট যেটাকে বলা হয় সেই গাছের জন্য বাড়ির প্রতি আমার খুব টান ছিল, এগুলো আমি খুবই উপভোগ করি। কিন্তু তিনি কি বলছেন, আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ। কিন্তু দেখলাম এখানে সবই রয়েছে, আর এই ক্যাবিনটা মালিক হলো অরফানেজ, এতিমখানা, হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, এতিমখানা থেকে আধা মাইল দূরে অবস্থিত। হোয়েন আই টুক দ্য ক্যাবিন, আমি যখন ক্যাবিনটা নিলাম, আই আস্কড ফর এ বয় অর ম্যান, আমি একজন ব্যক্তি বা একজন বালককে চাইলাম, টু কাম অ্যান্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেস, ফায়ার প্লেসের জন্য কিছু কাঠের জন্য। ফায়ার প্লেস হলো, যেহেতু তিনি আমেরিকান লেখক, শীত প্রধান দেশ, তাদের প্রতিটি বাড়িতেই ফায়ার প্লেস একটি কমন দৃশ্য। আমাদের যেমন ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ফ্যান একটি কমন দৃশ্য, তাদেরই কিন্তু ফায়ার প্লেস একটি কমন দৃশ্য। তোমরা হয়তো অনেক মুভিতে দেখেছো, ঘরের ভিতর চুল্লি জ্বলছে, তার পাশে তারা গল্প করছে, খাবার দাবার খাচ্ছে। সেই ফায়ার প্লেসের জন্য তার লাকড়ি দরকার। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার, টাইপরাইটার থেকে আমি উপরে তাকালাম। ওয়ান লেট আফটারনুন, কোনো একদিন শেষ বিকেলে। আই লিটল স্টার্টলেট, আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটা ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, এবং আমার যে পোষা প্রাণী রয়েছে, মাই কম্পানিয়ন, আমার সাথী, ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশে ছিল। অ্যান্ড হ্যাড নট ব্রাক টু ওয়ার্ন মি, সে কোনো চিৎকার চেঁচামেচি অর্থাৎ ঘেউ ঘেউ করেনি আমাকে সতর্ক করার জন্য। সাধারণত আমরা জানি কুকুর অপরিচিত ব্যক্তিকে দেখলে চিৎকার চেঁচামেচি করে থাকে, কিন্তু লেখিকার কুকুর এক্ষেত্রে ব্যতিক্রম ছিল। ছেলেটার সাথে এমনভাবে মিশে গেল যে কোনো চিৎকার চেঁচামেচি করল না। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড, ছেলেটা সম্ভবত 12 বছরের একটি ছেলে, বাট আন্ডারসাইজড, কিন্তু আকৃতিতে একটু ছোট। হি ওর ওভারঅলস অ্যান্ড এ টর্ন শার্ট, সে একটা ছেঁড়া শার্ট পরেছিল। অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, এবং খালি পায়ে ছিল। হি সেড, সে বলল, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজ কিছু লাকড়ি তৈরি করতে পারবো, কাঠ কাটতে পারবো। তারপরে অনেক কথাবার্তা হয়েছে, অংশবিশেষ। এখন সামারি লিখতে হবে, সামারিটা তোমাদের জন্য এখানে দিয়ে দেওয়া হলো। দ্য এক্সট্রাক্ট ইজ, এক্সট্রাক্ট মানে হলো বড় টেক্সট থেকে কিছু একটা অংশ নেওয়া। দ্য এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য মার্জুরি রোলিংস শর্ট স্টোরি এ মাদার ইন ম্যানভাইল। দ্য ন্যারেটর, প্রিজিউমলি এ উমেন, has come to the cottage that belonged to the orphanage, seeking a quiet place to do some troublesome writing. The environment of the Carolina mountains amuses her. There she meets Jerry, a 12-year-old who has been at the orphanage since he was 4. Jerry has been sent to help perform odd jobs for her. সামারি হলো মূল কথাগুলো লিখতে হবে, এত বিস্তারিত লেখা লাগবে না, এখানে সেটাই চেষ্টা করা হয়েছে। আশা করি তোমাদের কাজে লাগবে। আমরা এখন 4 নম্বর প্রশ্ন সমাধান করব। 10টি শূন্যস্থান রয়েছে, অপশন রয়েছে এখানে 12টি, তার মানে বোঝাই যাচ্ছে 2টি অপশন এখানে অতিরিক্ত রয়েছে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড, ইতিমধ্যে সেটা আমরা জেনেছি। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি, প্রয়োজন হলে গ্রামাটিক্যাল পরিবর্তন করা লাগতে পারে। যেমন এখানে ফেস আছে, এটা ফেসিং হয়ে যেতে পারে। চলো আমরা সমাধান করি। কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান, কাউকে যদি প্রতিশ্রুতি দেওয়া হয়, ওয়াদা দেওয়া হয়, ইজ এ মাস্ট, সেটা পালন করা অত্যাবশ্যকীয়। দো ইট টেক্স মাচ পারসিভিয়ারেন্স, যদিও তার জন্য দরকার অত্যধিক অধ্যবসায়। টু কিপ প্রমিস অনেস্টলি, সত্যিকার অর্থে একটা প্রমিস রাখার জন্য অনেক অধ্যবসায়ের প্রয়োজন। মানুষ কারণে অকারণে প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু দেখা যায় বেশিরভাগ প্রতিশ্রুতি সে রাখতে পারে না। সিন্স কিপিং প্রমিস ইজ এ ম্যাটার অফ রিমেম্ব্রেন্স, যেহেতু প্রমিস রাখাটা মনে রাখার একটি বিষয়, কেউ যদি ভুলেই যায় প্রমিস দিয়ে, তাহলে তো সে প্রমিস রক্ষা করতে পারবে না। উই শুড বি কেয়ারফুল, আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। হোয়েন এভার উই মেক প্রমিসেস, যখন আমরা কোনো প্রমিস করব। ওয়াইল ফেসিং অ্যান আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, আমরা যদি কোনো আনঅ্যাভয়েডেবল
যেটা পরিহার করার মতো নয়, এরকম কোনো ডেঞ্জার ফেস করি, ওয়াইল একটি প্রেপোজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, তাই ফেসের সাথে আইএনজি হয়েছে। পিপুল ইউজুয়ালি, মানুষ সাধারণত, মেক এনি প্রমিস, সাধারণত যে কোনো প্রমিস করে থাকে, টু বি রেস্কিউড ফ্রম দ্য সিচুয়েশন, সেই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য, উইদাউট পারফেক্ট থিঙ্কিং, যথাযথ চিন্তা ছাড়াই। আফটার বিং রেস্কিউড, সেখান থেকে রক্ষা পাওয়ার পর, বিপদ থেকে উদ্ধার হওয়ার পর, মোস্ট পিপুল, অধিকাংশ মানুষ, কমপ্লিটলি ফরগেট, সম্পূর্ণ ভুলে যায়, দ্য প্রমিসেস গিভেন, তিনি কি প্রমিস দিয়েছিলেন সেটা। এই স্টোরি অ্যাবাউট দ্য পাইট পাইপার অফ জার্মানি, জার্মানির যে বাঁশিওয়ালা, তোমরা নিশ্চয়ই সেই বাঁশিওয়ালার গল্প জানো, হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, যার বাঁশির সুর শুনে শহরের সকল ইঁদুর তার পিছু ছুটেছিল, কিন্তু তাকে তার প্রাপ্য মজুরি দেওয়া হয়নি, যেটা মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি আবার এমন এক বাঁশির সুর দিলেন, শহরের সকল শিশুরা তার পিছু পিছু গিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। সেই গল্পের কথাই এখানে বলছে। এই স্টোরি অ্যাবাউট দ্য পাইট পাইপার অফ দ্য জার্মানি টেলস, সেটা আমাদেরকে বলে হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিবারেটলি, কিভাবে পাইপারকে প্রতারণা করা হয়েছিল, চিটেড বাই দ্য মেয়র। পেসিভ সেন্টেন্সের স্ট্রাকচার, বায়যুক্ত অংশ এখানে রয়েছে, তাই চিটেড হয়েছে। হু হ্যাজ মেড প্রমিসেস, যিনি প্রমিস করেছিলেন, টু গিভ পাইপার, যিনি পাইপারকে দিবেন 1000 গিল্ডার্স, 1000 জার্মানি মুদ্রা, ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য। কোশ্চেন 5, এখানেও 10টি ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, শূন্যস্থান রয়েছে, কিন্তু এটার মতো অপশন নেই, তার মার্কসও কিন্তু বেশি 10, এটার অপশন ছিল, তার মার্কসও কম 5। যেহেতু এটার জন্য ফিক্সড কোনো অপশন নেই, সুতরাং যৌক্তিক উত্তর একাধিক গ্রহণযোগ্য হতে পারে। এটা তোমাদের টেক্সট বুক রিলেটেড। হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, একটি মেয়ের যখন বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে, অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস হাউসহোল্ড, তার শ্বশুরবাড়িতে সে ফুল টাইম কাজ শুরু করে দেয়। ইন দ্য ইনলস হাউস, তার শ্বশুরবাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, তার মতামতকে অগ্রাহ্য করা হয়, তিনি গুরুত্বহীন হয়ে যান। শি বিকামস vulnerable, তিনি অরক্ষিত হয়ে যান, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল ধরনের দুর্ব্যবহার, অপব্যবহার, ইনক্লুডিং, তার ভিতরে রয়েছে ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সংক্রান্ত ভায়োলেন্স। ভায়োলেন্স মানে হলো বিশৃঙ্খলা, সংঘর্ষ, কোলাহল। ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখনও কমন, ফর এ ব্রাইডস ফ্যামিলি, একটি কনের পরিবারের জন্য, টু পে ডাউরি, যৌতুক দেওয়া, ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই চর্চাটি সম্পূর্ণ বেআইনি। ডাউরি ডিমান্ডস, যৌতুকের এই দাবি, ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরও চলতে পারে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন অ্যাডোলেসেন্ট ব্রাইডের জন্য, অ্যাডোলেসেন্ট হলো কিশোর কিশোরীদের প্রাপ্তবয়স্ক হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত, অর্থাৎ বড় না ছোট না, মধ্যবর্তী সময়কে অ্যাডোলেসেন্ট বলা হয়। এমন কনে যদি হয়, ইভেন ইফ হার ইনলস আর সাপোর্টিভ, এমনকি যদি তার শ্বশুরবাড়ির লোকজন সাপোর্টিভও হয়, তার সহায়কও হয়, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক, সেখানে হেলথ রিস্ক রয়েছে, ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান জন্মদান এবং গর্ভধারণের ক্ষেত্রেও রয়েছে ঝুঁকি। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, এই অ্যাডোলেসেন্ট ব্রাইডদের অধিকাংশই, অ্যান্ড দ্যার ফ্যামিলিস, এবং তাদের পরিবারের, আর আনইনফর্মড, তাদেরকে অজ্ঞাত রাখা হয়, তাদেরকে জানানো হয় না, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম, অথবা অপর্যাপ্তভাবে জানানো হয়, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং জন্মদান পদ্ধতি, সেই সম্পর্কে তাদেরকে যথাযথভাবে জানানো হয় না। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্ট ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, যে মাতৃ মৃত্যুহার রয়েছে সেটা কিন্তু এই অ্যাডোলেসেন্ট গার্লদের বেলায় দ্বিগুণ পরিমাণে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন শেষ হলো। এখন আমরা একটি চমৎকার রিয়ারেঞ্জ সমাধান করব। সুন্দর একটি গল্প রয়েছে নাসিরুদ্দিন হুজ্জা, যার নাম তোমরা শুনেছ, তার অনেক মজার মজার কাহিনী রয়েছে, তেমনই একটি মজার কাহিনী এখানেও বর্ণনা করা হয়েছে। চলো আমরা গল্পটা একটু শুনি। সবসময় চেষ্টা করবে গল্পটি মনে রাখতে
কারণ গল্প মনে না রেখে যদি তুমি সিরিয়াল মনে রাখো পরবর্তীতে কিন্তু বিপদে পড়ে যাবে। একদিন নাসিরউদ্দিন তার দোতলা বিল্ডিংয়ের বাসার ছাদ মেরামত করছিল। এমন সময় তিনি খেয়াল করলেন নিচ থেকে কেউ একজন তাকে ডাকছে। সাডেনলি হি স সামওয়ান কলিং ফ্রম বেলু। তারপর তিনি ভালোভাবে খেয়াল করলেন, খেয়াল করে দেখলেন সিঁড়ির নিচে কেউ একজন তাকে ডেকে বলছে নিচে নামার জন্য এবং তার কথা শোনার জন্য। He saw there was a man standing at the foot of the stairs and was asking him to get down and listen to him. সে কৌতূহলী হলো যে লোকটা কেন ডাকছে আমাকে, সে কিন্তু ছাদ থেকে নেমে আসলো। Being curious, he climbed down from the roof and went down the stairs. সে যখন ওই ব্যক্তির কাছে আসলো, সেই ব্যক্তি বলল, আমি একজন ভিক্ষুক, আমাকে কিছু সাহায্য দাও। তাহলে নাসিরউদ্দিন হুজ্জা স্বাভাবিকভাবেই মেজাজ হারালেন যে ভিক্ষা চাইছো, সেটা তো নিচ থেকেই চাইতে পারতে, কেন ডেকে আমাকে নিচে নামালে, কেন আমার মূল্যবান সময় নষ্ট করলে। হুজ্জা বিকেম ফিউরিয়াস অ্যান্ড ডিসাইডেড টু টিচ হিম এ লেসন। খুব রাগান্বিত হয়ে গেল, সিদ্ধান্ত নিল তাকে একটা শিক্ষা দিতে হবে। সেও বুদ্ধি করে লোকটাকে বলল যে তার সাথে ছাদে আসার জন্য। লোকটা ভাবলো হয়তো গুরুত্বপূর্ণ কিছু একটা দিবে তাকে, মূল্যবান কোনো জিনিস তাকে দিতেও পারে। সো হি টোল্ড দ্য ম্যান টু ক্লাইম্ব দ্য স্টেয়ার্স উইথ হিম। যথারীতি ছাদে পৌঁছালো। দুজন ছাদে যাওয়ার পর নাসিরউদ্দিন হুজ্জা তাকে বলল, টাকা পয়সা নাই, চলে যাও তুমি। When they both got to the rooftop where he was previously working, যেখানে সে পূর্বে কাজ করছিল, হুজ্জা turned towards the man and said, sorry, I have no money, so you have to leave. দুঃখিত, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি চলে যাও, তোমাকে চলে যেতে হবে। ভিক্ষুক কিন্তু সারপ্রাইজড হয়ে গেল। The beggar was very surprised and asked why Hujja had made him climb the stairs to say he had no money. তখন সাথে সাথে হুজ্জা উত্তর দিল, হুজ্জা immediately replied, why did you make me climb all the way down stairs to ask for money? Couldn't you see that I was working? তুমি কেন টাকা চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য আমাকে নিচে নামিয়ে আনলে? তুমি কি দেখছো না আমি কাজ করছি? হয়তোবা সে এটাও বলেছে যে তুমি তো সাহায্য নিচ থেকেই চাইতে পারতে, কেন আমাকে নিচে নামালে? খুবই চমৎকার গল্প, হাস্যকর গল্প। এখন আমরা দেখব রাইটিং পার্টে কি কি প্রশ্ন ছিল। 7 নম্বর প্রশ্ন, একটি গ্রাফ ছিল। দ্য গ্রাফ ভ্যালু শোজ দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, ডিসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। মার্কস কিন্তু 15 নম্বর, অনেক নম্বর। কখনো 80 ওয়ার্ডস লেখা থাকে, কখনো 150 ওয়ার্ডস লেখা থাকে। ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব 80%। তারপর হলুদ দিয়ে বোঝানো হচ্ছে ইউজেস অফ ইংলিশ অ্যাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 33% গুরুত্ব রয়েছে। তারপর এই কালার ইউজড ইন ভেরিয়াস অর্গানাইজেশন, 30% গুরুত্ব রয়েছে। অন্যান্য উদ্দেশ্য যেটা 50%। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে 58% এটা গুরুত্ব রয়েছে। কালার ম্যাচ করে এখানে সেন্টেন্সগুলো দেখে নিবে সুন্দর করে। যেহেতু 80 ওয়ার্ডস বলেছে, সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা লেখাই যথেষ্ট। তারপর একটি স্টোরি অংশবিশেষ দেওয়া রয়েছে, নিজের ভাষায় বাকি অংশটুকু লিখতে হবে। প্রথাগত স্টোরি হলে তো কথাই নেই, জানা থাকবে তোমাদের। আর যদি অপ্রচলিত স্টোরি হয়, নিজের মতো করে যাই লিখবে তাই সঠিক হবে। এটার জন্য কোনো ফিক্সড কিছু নেই যে এইভাবে না লিখলে নাম্বার দিবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পজিটিভভাবে স্টোরিটা লিখতে হবে, এটা একটু খেয়াল রেখে লিখতে হবে। উর্মি ওয়াজ অ্যান এইচএসসি এক্সামিনি। উর্মি একজন এইচএসসি পরীক্ষার্থী। আফটার কমপ্লিটিং হার এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষা শেষ করার পর শি ওয়েন্ট টু ঢাকা টু টেক অ্যাডমিশন টেস্ট ইন ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট নেওয়ার জন্য সে ঢাকা গেল, বাট শি ডিড নট গেট চান্স ইন দ্য ইউনিভার্সিটি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ইউনিভার্সিটিতে চান্স পেল না। বিং ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে শি রিটার্নড, সে ফিরে আসলো। ফিরে এসে সে বিভিন্ন কাজকর্মে নিজেকে যুক্ত করলো, অথবা পরের বছরের জন্য প্রস্তুত করলো, অথবা সে স্থানীয় কলেজে ভর্তি হলো, পরবর্তীতে সে একজন সরকারি বড় অফিসার হলো। এইভাবে গল্পটা পজিটিভভাবে শেষ করতে হবে। সর্বশেষ প্রশ্ন, একটি লেটার লিখতে হয়। সাপোজ ইউ আর শশী, ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস হু আর স্টুডেন্টস অফ ক্লাস 6। ক্লাস 6-এর অনেক বন্ধু রয়েছে তোমার, তুমি পড়ো দ্বাদশ শ্রেণীতে।
আর তোমার বন্ধু রয়েছে 6-এ। যাই হোক, একটু হাস্যকর বিষয়। ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ইজ ইনফেক্টেড উইথ ডেঙ্গি ফিভার, তোমার বন্ধুদের একজন ডেঙ্গি ফিভার দ্বারা আক্রান্ত, অ্যান্ড হসপিটালাইজড, সে কিন্তু হসপিটালেও ভর্তি। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড শোয়িং সিম্পেথি, তাকে সিম্পেথি দেখিয়ে, সহানুভূতি দেখিয়ে, সান্ত্বনা দিয়ে একটি চিঠি লিখতে হবে। মার্কস 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে সহায়ক হবে। এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান। সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা অনেক বৃদ্ধি পাবে, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতিও হবে। প্রতিটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে স্বয়ংক্রিয়ভাবে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।